আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্রের লেকচার 9 অধ্যায় 1 অধ্যায় 1-এর 4। আজকের পাঠটি উপস্থাপনায় আছি আমি নুরুন নাহার, প্রভাষক, অর্থনীতি, মাইলস্টোন কলেজ। আজকের আলোচ্য বিষয় হলো অবকাঠামো কী, বাংলাদেশের অবকাঠামোর ধারণা। এরপর আমরা দেখব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতির গতিধারা। প্রথমে আমরা দেখছি অবকাঠামো কী। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে যেসব উপাদান গড়ে তোলা হয় এবং যেগুলোর উপর ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সেই সব আর্থসামাজিক উপাদানকে সমষ্টিগতভাবে অবকাঠামো বলে। এরকম কিছু অবকাঠামোর উদাহরণ যদি আমি দিতে যাই, তাহলে সহজে বলা যায় পরিবহন ও যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, উৎপাদন ধারা, পানি সম্পদ, বিদ্যুৎ শক্তি, সমাজ কল্যাণ, শ্রম ও জনশক্তি, অর্থ ঋণ পরিস্থিতি ইত্যাদি সব কিছুই একটি দেশের অবকাঠামোর অন্তর্ভুক্ত। বাংলাদেশের অবকাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়। রাজনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত উৎপাদন ও উপকরণ সম্বলিত একটি রূপ। দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত কিছু উপাদান, যেমন কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। তৃতীয়টি হচ্ছে অর্থ ও ঋণ সংক্রান্ত উন্নয়নের ধারা। তবে প্রসারিত দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি অবকাঠামো হলো 2 প্রকার, যেমন সামাজিক অবকাঠামো ও অর্থনৈতিক অবকাঠামো। প্রথমেই আমরা দেখব সামাজিক অবকাঠামো কী। সামাজিক অবকাঠামো হলো ওই সমস্ত সামাজিক বিষয়বস্তু যা কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। এরকম কিছু সামাজিক অবকাঠামোর জন্য উল্লেখযোগ্য হলো শিক্ষা, জনস্বাস্থ্য, সুযোগ সুবিধা, প্রশিক্ষণ ও গবেষণা, বাসস্থান, পরিবার কল্যাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা প্রভৃতি। পরবর্তীতে আমরা দেখব অর্থনৈতিক অবকাঠামো কী। যেসব অর্থনৈতিক উপাদান দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রেখে উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখে, সেই সব উপাদানের সমষ্টিকে অর্থনৈতিক অবকাঠামো বলে। এমন কিছু অর্থনৈতিক অবকাঠামোর উদাহরণ দেওয়া যায়: রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ, ডাক, তার, টেলিফোন ও বিদ্যুৎ সরবরাহ, বাঁধ, সেতু, শক্তি সম্পদ, পানি সরবরাহ প্রভৃতি। এখন আমরা দেখব যে অর্থনৈতিক অবকাঠামোর বৈশিষ্ট্যগুলো কী কী। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করে, পণ্যদ্রব্য এবং সেবার যোগান অব্যাহত রাখে, দ্রব্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। অর্থনৈতিক অবকাঠামোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থায় সহায়ক শক্তি হিসেবে সাহায্য করে, সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মজবুত করে। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কৃষি, কারণ কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি একক বৃহত্তম খাত। কৃষির অবদান ও ক্রমোন্নতির জন্য এদেশে সমন্বিত কিছু দিক রয়েছে, যেমন ফসল, প্রাণীজ সম্পদ, মৎস্য সম্পদ ও বনজ সম্পদ। এই সমস্ত খাত থেকে আমাদের বাংলাদেশে জিডিপিতে অবদান আসে 15.35%। বর্তমানে কৃষির উৎপাদনের আধুনিকায়নের জন্য উন্নত মানের বীজ, সার, কীটনাশক, সুযোগ সুবিধা, সেচ সুবিধা ইত্যাদি বন্দোবস্ত করে আধুনিক কৃষি উৎপাদনে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে। 2 নম্বর পয়েন্টে আছে শিল্পের উন্নয়নে কর্মসূচি গ্রহণ। বর্তমান সরকার শিল্প স্থাপনে অধিক উৎসাহপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে কিছু উদ্যোগ হচ্ছে নতুন উদ্যোক্তা সৃষ্টি, দেশের বিভিন্ন স্থানে রপ্তানিমুখী অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বিনিয়োগ নীতি সহজ করা, ট্যাক্স হলিডে ঘোষণা, শিল্প নিরাপত্তা বৃদ্ধি, মূলধনের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ ইত্যাদি। এর পরবর্তীতে আছে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস। আমাদের পরবর্তী স্লাইডে আমরা জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের উপর একটি তালিকা দেখব। 1991 সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল বাংলাদেশে 2.17% এবং বর্তমানে তা হ্রাস পেয়ে 1.3% এসেছে। এটি অবশ্যই আমাদের দেশের জন্য একটি আশাব্যঞ্জক দিক। বেকার সমস্যা, বাংলাদেশে তীব্র বেকার সমস্যা বিরাজমান। তবে এই সমস্ত বেকার সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে সরকারি বেসরকারি উদ্যোগে ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চল চালু করা হয়েছে। আশা করি এতে আমাদের বেকার সমস্যা কিছুটা সমাধান হবে। মাথাপিছু আয়, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 1752 মার্কিন ডলার এবং এই তথ্যটি পাওয়া গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে। জীবনযাত্রার মান, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই জানো একটি দেশের বেকার সমস্যা যখন সমাধান হয়, মাথাপিছু আয় যখন বৃদ্ধি পায়, সে দেশের জীবনযাত্রার মান খুব সহজেই উন্নত হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, মানুষের গড় আয় বৃদ্ধি পেয়েছে। আগে মানুষের গড় আয় ছিল, বর্তমানে মানুষের গড় আয় বৃদ্ধি পেয়ে পুরুষদের হয়েছে 69.9 এবং মহিলাদের হয়েছে 71.5 এবং উভয় মিলে তা হয়েছে 70.7 বছর। গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রে দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণ বিষয়টিও জড়িত রয়েছে। এর মধ্যে মাথাপিছু আয়ের বৃদ্ধি, দারিদ্র্য নিরসন, শিক্ষা স্বাস্থ্যসেবা দৃশ্যমান উন্নতি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি অগ্রগতি প্রয়োজন। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতা। বর্তমান সরকার সবার জন্য খাদ্য নিশ্চিত করার মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে কৃষি খাতকে। 2005-2006 অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন হয় বাংলাদেশে 272.68 লক্ষ মেট্রিক টন। অন্যদিকে 2015-16 সালে খাদ্যশস্য উৎপাদন হয় 388.17 লক্ষ মেট্রিক টন। সরকারের গৃহীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ধীরে ধীরে খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতা হ্রাসের উদ্যোগও নেওয়া হয়েছে। পরবর্তী হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। বর্তমানে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কিছুটা হ্রাস পেয়েছে। দেখা যাচ্ছে যে কিছু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আমাদের দেশের সরকার নিজস্ব অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করিয়ে নিয়ে এসেছে। মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। মুদ্রাস্ফীতি বাংলাদেশে অহরহই ঘটে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে মার্চ 2017 সালে এই হার 0.2 ভিত্তিতে দাঁড়িয়েছে 5.35%। তবে মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নও করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে আছে যে কারণে বাংলাদেশে উপর্যুপরি বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং আরও অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদেরকে এবং সাহসিকতার সাথে সেটা মোকাবেলাও করতে হয়। তবে দুর্যোগ মোকাবেলায় নিজস্ব সম্পদের উপর নির্ভরশীলতা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত 10টি পয়েন্ট হলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, যেটি তোমাদের একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের আলোচনা বাংলাদেশের অর্থনীতির গতিধারা। বাংলাদেশের অর্থনীতির গতিধারা আলোচনা করতে গেলে আমাদেরকে অবশ্যই
1971 সালের পর থেকে সদ্য জন্মপ্রাপ্ত দেশটির অর্থনীতির প্রবাহ থেকে শুরু করে বর্তমান 2020 পর্যন্ত অর্থনীতির গতিশীলতাকে আলোচনা করতে হবে। তবে সেক্ষেত্রে আমরা কিছু উল্লেখযোগ্য পয়েন্টকে বেছে নিয়েছি। প্রথমটাই হচ্ছে অর্থের সরবরাহ। অর্থের সরবরাহ বলতে বোঝায় অর্থের যোগান। স্বাধীনতার পরপরই বাংলাদেশে 1971 সালে 17 ডিসেম্বর অর্থের সরবরাহ ছিল 546.02 কোটি টাকা এবং 2017 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 9,57,887 কোটি টাকায়। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার যে তথ্য আমরা উপস্থাপন করছি তার মধ্যে তোমরা দেখতে পাবে যে 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 7.64। বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.64 কোটি এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী 2012 সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে 15.50 কোটি। এই ক্ষুদ্র পরিসরের একটি রাষ্ট্রে এইটুকু জনসংখ্যা অনেক বৃহৎ। শ্রমশক্তি ও কর্মসংস্থানের দিক থেকে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে কৃষিতে নিয়োজিত শ্রমিকের হার হ্রাস পেলেও শিল্প ও সেবা খাতে আমাদের নিয়োজিত শ্রমিকের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। কৃষি উৎপাদন। একসময় বাংলাদেশ কৃষি খাতে উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, তবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পেলেও কৃষি উৎপাদনে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে আমরা দেখব শিল্পের উৎপাদন। বাংলাদেশের একসময় ছিল শিল্প খাতের অবদান ও উন্নয়নের গতিধারা কম ছিল, কিন্তু বর্তমানে আধুনিকায়ন, কাঠামোগত রূপান্তর, ক্রমবর্ধমান উৎপাদনশীলতা অর্জন, প্রযুক্তিগত অগ্রগতি, বাহ্যিক ব্যয় সংকোচন ইত্যাদি গ্রহণের মাধ্যমে শিল্পে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং জনগণের আয় ও জীবনযাত্রার মানও এতে অনেক উন্নত হয়েছে। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক খাত। অর্থনৈতিক খাতের জন্য আমরা পরবর্তী স্লাইডে একটি তালিকা উপস্থাপন করব, তবে সাধারণ আলোচনা করতে গিয়ে আমি এটা অবশ্যই বলতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে কৃষি, শিল্প, সেবা এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তবে অর্থনৈতিক এই তিনটি খাতেও অগ্রগতি। কৃষি খাতে পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে, শিল্প খাতে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সেবা খাতে তা ব্যাপক অগ্রসর হয়ে গেছে। প্রকৃত জিডিপি ও প্রবৃদ্ধির হার। আমাদের দেশটি একটি বিপুল জনসংখ্যার অর্থনৈতিকভাবে দরিদ্র একটি দেশ এবং সে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি, মাথাপিছু আয়, প্রবৃদ্ধির হার সবই কম ছিল। অবশ্য এর পেছনে দায়ী হচ্ছে উপর্যুপরি প্রয়োজনের তুলনায় অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ ও উৎপাদন স্বল্প। আমাদের দেশের রপ্তানি যথেষ্ট স্বল্প কিন্তু আমদানি ক্রমাগত বৃদ্ধিমান। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ। ত্রুটিপূর্ণ ব্যাংকিং ব্যবস্থা, চক্রবৃদ্ধি হারে সুদ, বিনিয়োগ ইত্যাদি অসুবিধার কারণে দেখা যায় যে আমাদের দেশে প্রকৃত জিডিপি ও প্রবৃদ্ধির হার সেরূপভাবে বৃদ্ধি পায়নি। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির গতিধারা সবসময় এদেশে অনিশ্চিত ছিল। এদেশের আভ্যন্তরীণ ও বাহ্যিক বহুবিধ কারণেই তার সৃষ্টি হয়। সাধারণত মূল্যস্ফীতির হার দেখা যায় 94-95 সালে ছিল 5.2%, কিন্তু 2016-17 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 5.35% দাঁড়িয়েছে। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস। বর্তমান বাংলাদেশের সরকার বিগত কয়েক দশক ধরে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পরনির্ভরশীলতা পূর্বাপেক্ষা অনেক হ্রাস পেয়েছে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে দারিদ্র্যের মাত্রা। স্বাধীনতার পর থেকেই এদেশের দরিদ্র ক্লিষ্ট মানুষ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে বাংলাদেশের দারিদ্র্যের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই আলোচনার গতি ধরে আমরা কিছু উল্লেখযোগ্য তালিকা দেখব। স্ক্রিনে তোমরা যে তালিকাটি দেখতে পাচ্ছ, জনসংখ্যার উপর তোমরা একটি তালিকা দেখতে পাচ্ছ। নিম্নের সারণীতে দেখা যাচ্ছে যে 74 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.64 কোটি,
কিন্তু ক্রমাগত এটি বৃদ্ধি পেতে পেতে 2015-16 অর্থ বছরে তা হয়েছে 15.89 কোটি। এখন তোমরা দুইটি তালিকা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে কৃষি উৎপাদন ও খাদ্যশস্য উৎপাদনের উপর ভিত্তি করে। মোট খাদ্যশস্যের উৎপাদন 80-81 সালে ছিল 149.7 এবং 2015-16 অর্থ বছরে তা 388.1 দাঁড়িয়েছে, তার মানে কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় তালিকাটিতে আছে শিল্প উৎপাদন। মোট শিল্প খাত থেকে উৎপাদন ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে দেখা যাচ্ছে যে 91-92 সালে মোট প্রাপ্তি ছিল 5411.7 এবং 2015-16 অর্থ বছরে শিল্প খাত থেকে উৎপাদন ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,78,222। স্ক্রিনে তোমরা আরেকটা তালিকা দেখতে পাচ্ছ, আরও দুটি তালিকা। অর্থনৈতিক খাতসমূহ কৃষি শিল্প সেবা খাতে কিভাবে ক্রমাগতভাবে 80-81 সাল থেকে 2016-17 সালে তা বৃদ্ধি পেয়েছে। 2016-17 সালে কৃষি খাতে অবদান ছিল 14.79%, শিল্প খাতে ছিল 32.48%, সেবা খাতে ছিল 52.73%। প্রকৃত জিডিপি ও প্রবৃদ্ধির হার তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধির হার হয়নি। যেমন 75-76 অর্থ বছরে যা ছিল 5.7, 2016-17 অর্থ বছরে তা বেড়ে মাত্র দাঁড়িয়েছে 7.24%। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে বিবেচিত, উঠে এসেছে। এই দুটো প্রশ্নই তোমাদেরকে আমরা বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। একটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতিধারা আলোচনা করো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।